যেখানে যারা রাজনৈতিক ঝগড়া, কান পাতা দায়, চিৎকার চেঁচামেচি পছন্দ করেন না, এই 1 ঘন্টা আমার সঙ্গে থাকুন। প্রথমেই আজকে চলে যাব জোট বৈঠক নিয়ে। জোট বৈঠক আজকে দিল্লিতে, জোট ইন্ডিয়ার বৈঠক হলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই জোট সূত্র, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই সক্রিয় তৃণমূল নেত্রী বৈঠকের শেষে তার কথাতেই জোট সূত্র, মমতার প্রস্তাবেই জোটের ফর্মুলা। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসন সমঝোতায় ইন্ডিয়া আরো এক ধাপ। একটু ব্যাখ্যা নেব। আমার সঙ্গে আছেন দিল্লি থেকে সরাসরি নেটওয়ার্ক 18-এর এডিটর ইস্ট বিশ্ব মজুমদার। বিশ্বদা, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রীর ভূমিকা কতটা, কিভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠল? দেখো অয়ন, তুমি বলছো যে জোটের পথে এক ধাপ এগোলো। হ্যাঁ, সত্যি হয়তো এক ধাপ এগোলো, কিন্তু ঘটনাচক্রে জোটের ভবিষ্যৎ কিন্তু সরু সুতোর ওপর ঝুলছে। আমি আবারও বলছি, জোটের ভবিষ্যৎ একটি সরু সুতোর উপর ঝুলছে। তার কারণ 31শে ডিসেম্বরের যে সময়সীমা দেয়া হয়েছে, যে 31শে ডিসেম্বরের মধ্যে আসন সমঝোতা করে ফেলতে হবে, যা কার্যত অসম্ভব বলেই আমার অন্তত মনে হয়। এই বৈঠকে আজ তুমি যদি বলো সবটাই নেগেটিভ, তা নয়, কিন্তু বেশিরভাগটাই নেগেটিভ বৈঠক হয়েছে। কারণ এই বৈঠকে পরস্পর রাজনৈতিক দলগুলো নানা রকম কথা বলেছে, নানা রকম কথা বলছিল, নানা রকম আলোচনা করেছে, কিন্তু সেই অর্থে বলতে গেলে কনস্ট্রাকটিভ কিছু আলোচনা আজকের এই জোটের বৈঠকে হয়নি। প্রত্যেকেই ভাষণ দিয়েছে নানা রকম ইস্যু নিয়ে। বৈঠকে কংগ্রেসকে সমালোচনা করেছে, 3টে রাজ্যে কংগ্রেসের যেভাবে খারাপ ফলাফল হয়েছে তা নিয়ে, কিন্তু আগামী দিনের দিশা কী হবে, আগামী দিনের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে কোনো কনস্ট্রাকটিভ আলোচনা হয়নি। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তৃণমূল সুপ্রিমো, তিনি সম্পূর্ণ চুপ করেছিলেন, কোনো কথা বলছিলেন না। সোনিয়া গান্ধী তাকে জোর করেন যে আপনি কিছু বলুন। মমতা বন্দ্যোপাধ্যায় তখন পরিষ্কার বলেন, দেখুন এত কথা বলে লাভ নেই, পরিষ্কার জোটের ফর্মুলা ঠিক করতে হবে, যে রাজ্যে যে শক্তিশালী তাকে সেই রাজ্য ছাড়তে হবে। তার বক্তব্য, পশ্চিমবঙ্গে কংগ্রেসের 2টি আসন আমরা ছাড়তে রাজি আছি। মেঘালয়ে আমরা যেহেতু 15% ভোট পেয়েছি, কংগ্রেস 12% ভোট পেয়েছে, মেঘালয়ে আমাদের একটা আসন দিতে হবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেন যে কংগ্রেস 300 আসনে লড়বে। জোটের নেতারা মমতা বন্দ্যোপাধ্যায় সমেত প্রত্যেকে বলেন 545টার মধ্যে কংগ্রেসকে 300 আসন ছেড়ে দেওয়া হলো, কংগ্রেস 300 আসন লড়বে, বাদবাকি 245টা আসনে কংগ্রেসের কোনো প্রার্থী থাকতে পারবে না। এই 300 আসনের মধ্যে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, গুজরাট, কর্ণাটক, এই সব স্টেট যেখানে কংগ্রেসের সাথে বিজেপির সরাসরি লড়াই আছে, সে লড়াইয়ে জোটের কোনো প্রার্থী থাকবে না। আবার যেসব জায়গায়, অর্থাৎ তামিলনাড়ু, পাঞ্জাব, দিল্লি, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ সহ নানা রকম যে রাজ্য আছে, সেই সব রাজ্যে কিন্তু কংগ্রেসকে সাপোর্ট করতে হবে রিজনাল পার্টিকে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এবং এই কাজটা করে ফেলতে হবে 31 তারিখের মধ্যে। এবং আরেকটা বিষয় হলো যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা বিষয়, সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাব দেন যে মল্লিকার্জুন খাড়গেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করা হোক। কারণ একটা প্রশ্ন উঠবে, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কে হবে প্রার্থী? এখানে মল্লিকার্জুন খাড়গের নাম মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাব করেন, অরবিন্দ কেজরিওয়াল সেটাকে সমর্থন করেন। তার কারণ যে আমার মনে হয়, আমার যেটা মনে হয়, খাড়গে একজন দলিত নেতা, একজন দলিত নেতাকে প্রার্থী করলে যে কংগ্রেসের হারানো দলিত ভোট ব্যাংক এবং অন্যান্য দলিত ভোট ব্যাংক অন্যান্য পার্টির পক্ষে আসতে পারে বলে রিজনাল পার্টির নেতারা মনে করছেন। দ্বিতীয় কথা, আরেকটা বিষয় হলো, কংগ্রেসের লোককেই প্রধানমন্ত্রী প্রজেক্ট করার মধ্য দিয়ে আরেকটা উদারতা দেখালেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন, বৈঠকে বলেছেন কংগ্রেসকে অনেক উদার হতে হবে। কংগ্রেস যদি উদার না হয় তাহলে এই জোট কোনোদিনও সম্ভব নয়। তিনি রাহুল গান্ধীকে বৈঠকের মধ্যে পরামর্শ দেন, রাহুল আপনি অখিলেশের সাথে কথা বলুন, আপনি অরবিন্দ কেজরিওয়ালের সাথে কথা বলুন। তার কারণ অখিলেশ যাদব উত্তরপ্রদেশে এবং অরবিন্দ কেজরিওয়াল দিল্লি এবং পাঞ্জাবে সব থেকে শক্তিশালী, এবং তাকে বলা হয় যে আপনি এখানে কথা বলে এদের সাথে জোটের ফাইনাল করুন। তার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব ছিল প্রধানত 5টি রাজনৈতিক দল, তৃণমূল কংগ্রেস তিনি বুঝে নেবেন, উদ্ধব ঠাকরের শিবসেনা, অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি এবং অরবিন্দ কেজরিওয়ালের আপ, এই 3-4টি রাজনৈতিক দলের সঙ্গে কংগ্রেসের আসন সমঝোতা যদি হয়ে যায় তাহলেই মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রে সমস্যার সমাধান হয়ে যাবে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব ছিল। এবং আর একটা বক্তব্য তার ছিল যে উত্তরপ্রদেশ যেহেতু হিন্দি হার্টল্যান্ডের আসল জায়গা, সেই উত্তরপ্রদেশে কিন্তু একের বিরুদ্ধে একের লড়াইয়ের ক্ষেত্রে অখিলেশকে বেশিরভাগ জায়গা
ছেড়ে দিতে হবে। এবং 3 রাজ্যের ভোটে অন্যান্য যারা বলে বক্তব্য রেখেছেন, 3 রাজ্যের ভোটে কংগ্রেসের হারের পেছনে এবং কংগ্রেসের যে একগুঁয়েমি মনোভাব এবং কংগ্রেস যে অন্য কাউকে সিট ছাড়তে রাজি নয়, সেই বিষয়টা উঠে এসেছে। এটা অখিলেশ যাদবও বলেছেন। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আজকের যে ইন্ডিয়া বৈঠক হলো, সে ইন্ডিয়া বৈঠকের আগে মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল, উদ্ধব ঠাকরে, অখিলেশ যাদব প্রত্যেকেই আলাদা আলাদা করে নিরবধ বৈঠক করেছেন। সুতরাং এই 4-5টা রিজিওনাল পার্টি যারা তাদের রাজ্যে স্ট্রং এবং যারা তাদের রাজ্যে শক্তিশালী, তারা চাইছেন যে কংগ্রেস লড়ুক 300 সিটে, বাদ বাকি 245টা সিট ছেড়ে দেওয়া হোক অন্যান্যদের জন্য। এবং কিন্তু বাস্তব পরিস্থিতিতে এটা সরু সুতোর ওপর ঝুলছে বলে আমার মনে হয়। কারণ এমন একটা বিষয়, যে বিষয়টা কংগ্রেস কতটা ছাড়বে, কংগ্রেস কতটা উদার হবে, কংগ্রেস কতটা জায়গা দেবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তার কারণ পশ্চিমবঙ্গেই যেমন কংগ্রেস নেতৃত্বের মধ্যে দ্বিমত রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ফর্মুলা নিয়ে, এবং মল্লিকার্জুন খাড়গেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করে দেওয়াটাও কিন্তু কংগ্রেসের ভেতর একটু অস্বস্তির কারণ হতে পারে বলে অন্তত আমার রাজনৈতিক বিশ্লেষণে মনে হচ্ছে। এটা গেল আজকের ইন্ডিয়া বৈঠকের নির্যাস। কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় পুরো বিষয়টা অত্যন্ত জটিল এবং এই জোটকে আদৌ বাস্তবে পরিকল্পনায় বাস্তবায়িত করা অত্যন্ত কঠিন। তার কারণ প্রত্যেকটা রিজিওনাল পার্টির আলাদা আলাদা ইকুয়েশন, আলাদা আলাদা অঙ্ক, আলাদা আলাদা বিন্যাস রয়েছে। সুতরাং জোটের ভবিষ্যৎ এক্ষুনি আমি বলবো না যে বিরাট কিছু হয়ে গেছে, জোটের ভবিষ্যৎ একদম নেইও বলবো না, আর বিরাট কিছু হয়ে গেছে তাও বলবো না। আমি বরং বলবো জোটের সম্ভাবনা 50-50 নয়, 40% হতে পারে, 60% না হওয়ার চান্সই বেশি। অয়ন, ধন্যবাদ। অর্থাৎ জোট নিয়ে এখনো পর্যন্ত যারা